বড়দিনের ঠিক দুদিন পরে সকালের দিকে আমি শার্লক হোমসের বাসায় গেলাম। হোমসকে বড়দিনের প্রীতি আর শুভেচ্ছা জানাবার জন্যেই আমার যাওয়া। গায়ে একটা টকটকে লাল রঙের ড্রেসিং গাউন চাপিয়ে হোমস সোফায় বসেছিল। সোফার ডান ধারে হাতের কাছে তার পাইপগুলো পরপর সারবন্দীভাবে সাজিয়ে রাখা, আর যে সোফাটায় সে বসেছিল তার চারধারে আজকের প্রায় সবকটা খবরের কাগজ মেঝের কার্পেটের উপর এলোমেলোভাবে ছড়ানো। সোফার কাছেই একটা কাঠের চেয়ার। সেই চেয়ারের ঠেসান দেবার উঁচু জায়গাটা থেকে বহু পুরনো ধুলো পড়া ফাট ধরা শক্ত একটা ফেল্ট হ্যাট ঝোলানো। চেয়ারটার বসবার জায়গায় ফরসেপ আর লেন্স রাখা আছে। আমি বুঝতে পারলাম যে খুব খুঁটিয়ে পরীক্ষা করে দেখবার জন্যেই ওই টুপিটাকে ওইখানে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ব্যস্ত রয়েছো দেখছি, কাজে বাধা দিলাম মনে হচ্ছে, আমি বললাম। মোটেই নয়, উল্টে তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারবো ভেবে ভালো লাগছে। আঙুল দিয়ে টুপিটা দেখিয়ে হোমস আমাকে বলল, এই ব্যাপারটা অবশ্য যাকে বলে জলের মতো সোজা। তবে কি জানো, কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো যে শুধু ইন্টারেস্টিং তাই নয়, তার থেকে অনেক কিছু শেখবারও আছে। আমি একটা আরামকেদারা ঘরে জ্বলন্ত চুল্লির গনগনে আগুনের কাছে টেনে নিয়ে বসে হাত পা গরম করতে লাগলাম। বাইরে সাংঘাতিক বরফ পড়ছে, জানলার সব শার্সি পুরো বরফে একেবারে ঢেকে গেছে। আমি বললাম, দেখে যদিও মনে হচ্ছে খুবই সাধারণ একটা টুপি, তবু আমি জোর করে বলতে পারি যে এই টুপিটার সঙ্গে কোনো রহস্যময় ঘটনার যোগ আছে, আর এই টুপির সূত্র ধরেই তুমি সেই রহস্যের জাল ছিঁড়ে ফেলে অপরাধীকে ধরে ফেলবে। আরে না না, এটার সঙ্গে কোনো অপরাধের যোগাযোগ নেই, শার্লক হোমস হাসতে হাসতে বলল। এটাকে বলতে পারো একটা আজব কাণ্ড। দেখো, মাত্র কয়েক মাইল জায়গার মধ্যে 40 লক্ষ লোক যদি সদাসর্বদা গুতাগুতি ধাক্কাধাক্কি করে, তাহলে এমন কিছু কিছু উদ্ভট ঘটনা ঘটতেই পারে যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। এই যে লন্ডনে এত লোক সারাদিন কাজকর্মে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করছে, কখনো আনন্দে হইচই করছে, কখনো গোলমাল করছে, এইসব কাণ্ডকারখানার মাঝখানে এমন ঘটনা ঘটা খুবই সম্ভব যা ভীষণ রকম অস্বাভাবিক মনে হলেও তাকে কোনোভাবেই অপরাধমূলক ব্যাপার বা ক্রাইম বলা যায় না। তা যা বলেছ, সত্যি কথা বলতে গেলে শেষে যে 6টা তদন্তের কথা আমার ডায়েরিতে লেখা, তার মধ্যে 3টে তো আইনের চোখে যাকে অপরাধ বলা যায় সেরকম কোনো ঘটনাই নয়, আমি বললাম। খুবই ঠিক কথা। তুমি আইরিন অ্যাডলারের কাগজপত্র, মিস মেরি সাদারল্যান্ড আর ওই মেয়েটাকে তুমি অষ্টোক্র রহস্য নাম দিয়েছ, সেগুলোর কথা বলছো তো? আমার বিশ্বাস যে এই টুপির ব্যাপারটাও ওই রকমেরই একটা নির্দোষ ধরনের কাণ্ড হবে। তুমি পুলিশ কমিশনার পিটারসনকে চেনো তো? হ্যাঁ, চিনি বৈকি। এটা ওর সম্পত্তি। এই টুপিটা পিটারসনের? না না, এই টুপিটা পিটারসন পেয়েছে। টুপির মালিক যে কে সেটা অবশ্য আমরা এখনো জানতে পারিনি। আমি বলি কি, এটাকে একটা ছেঁড়া ফাটা টুপি হিসেবে না দেখে একটা ধাঁধা বা সমস্যা হিসাবে দেখো। আচ্ছা, প্রথম কথা হলো, এটা এখানে এলো কি করে? বড়দিনের দিন ভোরে এই টুপিটা আর একটা বেশ মোটাসোটা নধরকান্তি হাঁস আমার কাছে আসে। সেই হাঁসটা অবশ্য এখন পিটারসনের রান্নাঘরে হাঁড়িতে ফুটছে। অল্প কথায় ব্যাপারটা এইরকম। পিটারসনকে তুমি তো জানো, বেশ সৎ পরিশ্রমী লোক। বড়দিনের দিন ভোর 4টে নাগাদ সে টটেনহাম কোর্ট রোড ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার গ্যাসের আলোয় তার নজরে পড়ল যে একজন বেশ লম্বা লোক সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আগে হেঁটে চলেছে। লোকটির পিঠে একটা বেশ হৃষ্টপুষ্ট হাঁস ঝোলানো। গুজ স্ট্রিটের কাছাকাছি যখন এসে পড়েছে, তখন পিটারসন দেখল যে ওই লোকটির সঙ্গে একদল গুন্ডাজাতীয় লোকের কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎ গুন্ডাদলের একজন ধাক্কা মেরে ওই টুপিটা ফেলে দিল। তখন লোকটি তার হাতের লাঠিটা বাই বাই করে ঘোরাতে শুরু করলো, আর তার ফলে ওইখানে একটা দোকানের শোকেসের কাঁচ লাঠির আঘাতে ভেঙে যায়। এইসব দেখে পিটারসন লোকটিকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্য সেই দিকে দৌড় দেয়।
কিন্তু মজা হলো এই যে একজন পুলিশের পোশাক পরা লোককে ছুটে আসতে দেখে আর দোকানের কাঁচ ভেঙে ফেলার জন্য ওই লোকটি ভয় পেয়ে তার কাঁধের হাঁসটিকে ওইখানে ফেলে দিয়ে একটা গলির ভেতর ছুটে পালায়। ওইখানে এত সরু সরু গলি আছে যে সমস্ত পাড়াটা যেন একটা গোলকধাঁধা। পিটারসনকে ছুটে আসতে দেখে ইতোমধ্যে ওই গুন্ডাগুলো পিটটান দেয়। তাই রঙ্গমঞ্চে পৌঁছে পিটারসন এই টুপিটা আর সেই হাঁসটাকে পড়ে থাকতে দেখে। পিটারসন নিশ্চয়ই টুপি আর হাঁসটা মালিকের কাছে পৌঁছে দিয়ে আসে। না হে না, আসল গোলমালটা তো সেখানেই। হাঁসটার বাঁ পায়ে অবশ্য একটা কার্ড আটকানো ছিল, তাতে লেখা মিসেস হেনরি বেকারকে। আর টুপিটার ভেতরে এইচবি এই দুটি অক্ষর লেখা ছিল। কিন্তু মুশকিল কি জানো, লন্ডন শহরে অন্তত হাজারখানেক বেকার পদবীর লোক আছে, তাদের মধ্যে আবার খুব কম হলেও শখানেক লোকের নামে হেনরি। সুতরাং আসল মালিককে খুঁজে বের করে মাল ফেরত দেওয়া মোটেই সহজ কথা নয়। পিটারসন তখন কি করল? সেই দিনই সকালে সে হাঁস আর টুপিটা নিয়ে আমার কাছে এসে হাজির। পিটারসন জানে যে যে কোনো রকম সমস্যার সমাধান করতে আমার খুব ভালো লাগে। তুমি আসবার একটু আগে পর্যন্ত হাঁসটা আমার জিম্মায় ছিল। আমার মনে হলো যে আর বোধহয় ওই হাঁসটা রাখা ঠিক হবে না, ওটাকে এবার রান্নাঘরে পাঠানোই উচিত। তাই যেহেতু পিটারসন ওটাকে কুড়িয়ে পেয়েছিল, সেই ওটার সদ্গতি করছে, আর আমি অপরিচিত সেই লোকটির টুপি নিয়ে নাড়াচাড়া করছি, যদি কোনো কিছু করা যায়। কিন্তু টুপি আর হাঁসের মালিক কি খবরের কাগজে কোনো বিজ্ঞাপন টিজ্ঞাপন দেননি? না। তাহলে কোন সূত্র ধরে তুমি তার সন্ধান পাবে বলে আশা করছো? যেটুকু তথ্য বিচার বিবেচনা করে বের করতে পারি। এই টুপিটা থেকে? নিশ্চয়ই। যা, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে ঠাট্টা করছো। এই ছেঁড়া ফাটা টুপিটা থেকে কি তথ্য তুমি পাবে বলে আশা করো? তুমি তো আমার কাজের ধরন জানো। এই নাও লেন্স, তুমি নিজে পরীক্ষা করে দেখো এটা থেকে এর মালিক সম্বন্ধে কি কি খবর জানতে পারো। একরকম বাধ্য হয়ে আমি টুপিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। খুবই সাধারণ একটা গোল কালো টুপি। টুপিটা অনেক দিন ব্যবহার করা হয়েছে, প্রায় জরাজীর্ণ অবস্থা। টুপিটার ভেতর লাল রঙের সিল্কের কাপড়ের অস্তর, তবে রংটা প্রায় উঠেই গেছে। টুপিটার ভেতরে কোনো কোম্পানির নাম নেই, তবে হোমস যে রকম বলেছিল, একদিকে এইচবি হরফ দুটো লেখা। টুপিটার দুদিকে ফুটো করা আছে, বোঝা যায় ওখানে চামড়ার সরু পটি লাগানো ছিল। পটিটা ছিঁড়ে গেছে, টুপিটায় ধুলো জমে রয়েছে, রং চটে গেছে, বেশ কয়েক জায়গায় ফাট ধরেছে। কালি লাগিয়ে রংচটা জায়গাগুলোকে কালো করবার চেষ্টা করা হয়েছে। টুপিটা ফেরত দিয়ে আমি বললাম যে কোনো সূত্রই আমার চোখে পড়েনি। ও, কি বলছো? তোমার চোখের সামনেই সবকিছু রয়েছে, গোলমালটা কি হচ্ছে জানো না। তুমি যা দেখছো তার থেকে কোনো সিদ্ধান্ত করতে পারছো না। আসলে তোমার এই পারছি না পারবো না মনোভাবের জন্যই তুমি ব্যাপারটা ধরতে পারছো না। বেশ, আমি না হয় পারছি না, তুমি কি বুঝেছো সেটাই বলো শুনি। হোমস টুপিটা তুলে নিল, তারপর সেটার দিকে বেশ খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই টুপিটা থেকে যত কথা জানতে পারা উচিত ততটা হয়তো জানা যাবে না, তবে কতগুলো ব্যাপার বেশ স্পষ্ট, আর কতগুলো ব্যাপার ঠিক ততটা পরিষ্কার না হলেও মোটামুটিভাবে যে ঠিক তা একরকম জোর করেই বলা যায়। যেমন ধরো, লোকটি বেশ বুদ্ধিমান। বছর তিনেক আগে পর্যন্ত সে বেশ পয়সাওয়ালা লোকই ছিল, তবে এখন তার টাকা পয়সার বেশ টানাটানি যাচ্ছে। লোকটি যাকে বলে বেশ হুঁশিয়ার, মানে সে যখন কোনো কাজ করে তখন বেশ ভেবেচিন্তেই কাজ করে। তবে এখন সে কিছুটা বেহিসেবি হয়ে পড়েছে। তার এই টাকা পয়সার টানাটানি আর বেহিসেবি ভাব দেখে আমার মনে হচ্ছে যে তার স্বভাবও খারাপ হয়েছে, আর সেই কারণেও বোধহয় তার স্ত্রীর সঙ্গে বেশ ঝগড়াঝাটি চলছে।
হোমস, আমার কথা গ্রাহ্য না করে হোমস বলে চলল, তবে লোকটি বেশ রাশভারী প্রকৃতির, অলস, নড়াচড়া করতে পছন্দ করে না, কোথাও বিশেষ যায় না, শরীরও এখন খুব আর শক্ত সামর্থ্য নেই। লোকটি মাঝবয়সী, অল্প কিছুদিন আগে চুল কেটেছে, মাথায় লাইম ক্রিম মাখে, বলতে ভুলে গেছি চুলে পাক ধরেছে। টুপিটা নিরীক্ষণ করে মোটামুটি ভাবে এই কটা কথা জোর করে বলা যায়। আর একটা কথাও বলতে পারি, খুব সম্ভবত ওর বাড়িতে গ্যাসের লাইন নেই। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেই না। এই যে কথাগুলো তোমাকে বললাম, তারপরও কি তুমি ব্যাপারটা ধরতে পারছো না? এ কথা হয়তো ঠিক যে আমি একটা নিরেট বোকা, কিন্তু বিশ্বাস করো তোমার কথার মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। যেমন ধরো, কি করে তুমি বুঝলে যে লোকটি বেশ বুদ্ধিমান? হোমস টুপিটা তার মাথার উপর বসালো, টুপিটা তার ভুরু পর্যন্ত ঢেকে দিল। দেখো, এটা হচ্ছে আকারের কথা। যার মাথায় এতখানি ব্রেন আছে, সে আর যাই হোক বোকা নয়। লোকটির অবস্থা যে খারাপ যাচ্ছে, এটা জানলে কি করে? এই টুপিটা প্রায় বছর তিনেকের পুরনো, আর সেই জন্যেই টুপিটার ধারগুলো কুঁচকে গেছে। টুপিটা বেশ দামি, ভালো করে লক্ষ্য করলে দেখবে যে টুপিটার আস্তরের কাপড়টাও বেশ দামি। শুধু তাই নয়, টুপিটার বাইরে যে সিল্কের ব্যারটা দেওয়া আছে, সেটাও খুব দামি ফিতে। ভদ্রলোক বছর তিনেক আগে এই দামি টুপিটা কিনেছিলেন। এখন টুপিটা প্রায় ফেলে দেবার মতো অবস্থায় এসেছে, তবুও তিনি টুপিটা বদলাননি। এর থেকে অনুমান করা শক্ত নয় যে তার অবস্থা ভালো যাচ্ছে না। হ্যাঁ, এখন অবশ্য মনে হচ্ছে যে তুমি যা বলছো তা হয়তো ঠিকই। তবে লোকটি আগে বেশ গোছালো হুঁশিয়ার ধরনের ছিল, আর এখন খানিকটা বেহিশেবি হয়েছে, এ কথা তুমি জানলে কি করে? শার্লক হোমস হেসে উঠল। তিনি যে একসময় হুঁশিয়ার লোক ছিলেন, তার প্রমাণ হলো এইটে। বলে সে টুপিটার দুপাশে দুটো চাকতি আর আংটা দেখালো। এই জিনিসটা টুপির সঙ্গে লাগানো থাকে না, এটা ফরমাস দিয়ে করাতে হয়। এটার সঙ্গে একটা পটি লাগানো থাকে যেটা চিবুকের সঙ্গে লেগে থাকে। হাওয়ার চোটে টুপিটা যাতে মাথা থেকে উড়ে না যায়, সেজন্য লোকটি এটা ফরমাস দিয়ে তৈরি করেছিলেন। এর থেকেই বোঝা যায় যে লোকটি বেশ ভেবেচিন্তে সব কাজ করত। কিন্তু দেখো, এই ইলাস্টিকের পটিটা ছিঁড়ে যাবার পর আর নতুন পটি লাগানো হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে ওই বিবেচনা করে কাজ করার অভ্যাসটা তার চলে গেছে। কিন্তু আবার উল্টো দিক দিয়ে দেখো, টুপিটার যেখানে যেখানে ফেটে বা ছিঁড়ে গেছে, সেখানে কালো কালি লাগানো, যাতে করে কারো নজরে না পড়ে। একটু ভাবলেই বুঝতে পারবে যে অবস্থা পড়ে গেলেও তার আত্মসম্মান বোধ নষ্ট হয়নি। হুম, তোমার বিশ্লেষণ যে নির্ভুল তা মানতেই হয়। আর লোকটি যে মাঝবয়সী, তার চুলে পাক ধরেছে, দু চার দিন আগে চুল কেটেছে, আর চুলে লাইম ক্রিম লাগায়, এসব কথাগুলো টুপিটার আস্তরটা দেখলেই বোঝা যায়। লেন্স দিয়ে দেখলেই দেখতে পাবে নাপিতের কাঁচিতে কাটা ছোট ছোট চুল আস্তরের সঙ্গে একেবারে আটকে আছে, যেন আঠা দিয়ে জোড়া। আর টুপিটা শুকলেই লাইম ক্রিমের গন্ধ পাবে। তাছাড়া টুপিটায় যে ধুলো লেগে রয়েছে তা রাস্তার নোংরা ধুলো নয়। এই ধরনের হলদে মোটা দানার ধুলো ঘরবাড়ির ভেতরেই হয়। এর মানে হলো টুপিটা বহুদিন ঘরের ভেতরে টাঙানো ছিল। আর টুপির ভেতরে লক্ষ্য করলে দেখবে ঘামের দাগ পড়ে গেছে। সুতরাং টুপির মালিকের মাথা ভীষণ ঘামে, আর এই ভীষণভাবে মাথা ঘেমে যাওয়াটা আর যাই হোক ভালো স্বাস্থ্যের লক্ষণ নয়। বেশ, তা না হয় হলো, কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে এই কথাটা বুঝলে কি করে? দেখতেই পাচ্ছ টুপিটায় কি পরিমাণ ধুলো জমেছে। তার মানে কেউ ওটাকে বুরুষ করেনি। কোনো লোক যখন ওই রকম ধুলো পড়া টুপি পরে বাড়ি থেকে বের হয়, তখন বুঝতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে খুবই রাগারাগি চলছে।
কিন্তু এও তো হতে পারে যে লোকটি বিয়েই করেনি। তা কি করে হবে? মনে নেই হাঁসটার পায়ে আটকানো কার্ডটায় কি লেখা ছিল? মিস্টার বেকার নিশ্চয়ই তার স্ত্রীকে খুশি করবার জন্য ওই মোটাসোটা হাঁসটা কিনেছিল। তোমার তো দেখছি সব প্রশ্নের জবাবই তৈরি হয়ে আছে। কিন্তু ওর বাড়িতে যে গ্যাস লাইন নেই সে কথা তুমি জানলে কি করে? একটা বা দুটো চর্বির দাগ যে কোনো কারণেই থাকতে পারে, কিন্তু টুপিটার পাঁচ পাঁচ জায়গায় চর্বির দাগ থেকে বুঝলাম যে লোকটি প্রায়ই জ্বলন্ত চর্বির কাছাকাছি আসে। আর একটু ভাবতেই উত্তরটা পেয়ে গেলাম। রাত্রিরে সিঁড়ি দিয়ে উপরে উঠবার সময় তার এক হাতে টুপি আর অন্য হাতে মোমবাতি থাকে। গ্যাস থেকে এই ধরনের চর্বির দাগ পড়ে না। কি এখন খুশি তো? তোমার এই বিশ্লেষণ বেশ তাক লাগানো বটে। তবে তুমি নিজেই বললে যে এ ঘটনার সঙ্গে কোনো ক্রাইম বা অপরাধের যোগ নেই। আর এই হাঁসটা হারানো ছাড়া কোনো লোকেরই কোনো ক্ষতি হয়নি। তাই তোমার এত বুদ্ধি বৃথাই খরচ হলো। আমি হাসতে হাসতে বললাম। হোমস আমার কথার উত্তরে কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় ঘরের দরজাটা দড়াম করে খুলে গেল। হুড়মুড় করে ঘরে ঢুকলো পুলিশের কমিশনার পিটারসন। তার চোখ মুখ দেখে মনে হলো কোনো ব্যাপারে সে এমন আশ্চর্য হয়েছে যে তারই সে বেচারা একেবারে বেসামাল। হাঁপাতে হাঁপাতে সে বলল, সেই হাঁসটা, মিস্টার হোমস, সেই হাঁসটা। শুনে হোমস বলল, হ্যাঁ, সেই হাঁসটা। তা সেটার কি হয়েছে? ফের জ্যান্ত হয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে সেটা কি রান্নাঘরে জানালা দিয়ে উড়ে গেল? কথাটা বলে হোমস একটু নড়েচড়ে বসলো, যাতে সে পিটারসনের মুখটা আর একটু ভালো করে দেখতে পায়। এই যে দেখুন না, মরা হাঁসের পেটের ভেতর থেকে আমার স্ত্রী কি পেয়েছেন। পিটারসন তার হাত আমাদের সামনে মেলে ধরল। তার হাতের তলায় একটা খুব চকচকে নীল পাথর। পাথরটা আকারে একটা মটরশুঁটির দানার মতো, হয়তো একটু ছোটও হতে পারে, কিন্তু পাথরটা এত ভীষণ জ্বলজ্বলে যে মনে হচ্ছিল পিটারসনের হাত থেকে আলো যেন ঠিকরে পড়েছে। হোমস মুখ দিয়ে একটা শব্দ করল। পিটারসন, এই যে একেবারে গুপ্তধন পাওয়া, তুমি কি পেয়েছো তুমি জানো কি? এটা একটা হিরে, আর হিরে তো খুব দামি পাথর। এটা দিয়ে খুব সহজেই কাজ কাটা যায়। এটা যত দামি পাথর আছে তার মধ্যে সবচাইতে দামি। এটা মরকারের কাউন্টসেসের সেই নীলকান্ত মণি নাকি? আমি জিজ্ঞেস করলাম। ঠিক বলেছ। দু চার দিনের মধ্যে দি টাইমস পত্রিকায় রোজ সে বিজ্ঞাপন বেরিয়েছে। তা পড়ে পড়ে এই পাথরটার আকার আকৃতি আমার নখদর্পণে বলতে পারো। এটা যাকে বলে অতুলনীয়। এর আর জোড়া নেই। বাজারে এটার যে কত দাম হবে তা আন্দাজ করাও শক্ত। তবে এটা খুঁজে দিতে পারলে যে 1000 পাউন্ড পুরস্কার দেবার কথা বলা হয়েছে, তাই পাথরটার দামের 20 ভাগের 1 ভাগও নয়। 1000 পাউন্ড? আরে বাস। পিটারসন এই বলেই একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে একবার আমার আর একবার হোমসের মুখের দিকে তাকাতে লাগলো। পুরস্কার হিসেবে 1000 পাউন্ডের কথা বলা হয়েছে, তবে আমি যতদূর জানি তাতে বলতে পারি যে ওই নীলকান্ত মণিটা ফিরে পাবার জন্যে কাউন্টেস তার সম্পত্তির অর্ধেকও দিয়ে দিতে পারেন। আমি বললাম, আমার যতদূর মনে পড়ছে এটা কসমোপলিটন হোটেল থেকে চুরি হয়ে যায়। ঠিকই বলেছ। আজ থেকে 5 দিন আগে, মানে 22 ডিসেম্বর এটা চুরি যায়। জন হর্নার নামে একজন কলের মিস্ত্রিকে এটা চুরি করার অপরাধে গ্রেপ্তার করা হয়। হর্নারের বিরুদ্ধে অভিযোগ এতই গুরুতর যে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। দাঁড়াও, আমার কাছে বোধহয় কাগজপত্র সবই আছে। হোমস তার চেয়ারের চারপাশে যেসব কাগজ ছড়ানো ছিল সেগুলো ঘাঁটতে শুরু করলো। তারপর একটা কাগজকে বেশ সমানভাবে দুভাঁজ করে নিয়ে তার থেকে পড়তে লাগলো। কসমোপলিটন হোটেল থেকে দামি পাথর চুরি। 26 বছর বয়সী কলের জলের মিস্ত্রি জন হর্নারের বিরুদ্ধে এই বলে অভিযোগ করা হয়েছে যে সে মরাকোর কাউন্টেসের বিখ্যাত ব্লু কার্বাঙ্কল নামে পরিচিত অত্যন্ত মূল্যবান পাথরটি চুরি করেছে। হোটেলের উপরতলাগুলোর তদারকির ভার যার উপর সেই জেমস রাইডারই এই অভিযোগ করেছে।
কাউন্টেসের ঘরের একটা ভাঙা চুল্লি ঝালাই করবার জন্য রাইডার হর্নারকে ডেকে নিয়ে যায়। হর্নার যখন কাজ করছিল, রাইডার তখন ওই ঘরেই ছিল। হঠাৎ তাকে কাজের জন্য অন্য জায়গায় যেতে হয়। ফিরে এসে রাইডার দেখে হর্নার চলে গেছে, কিন্তু সে লক্ষ্য করে যে ঘরের দেরাজটা ভাঙা, আর টেবিলের উপর একটা ছোট্ট মরাকর চামড়ার কৌটো খোলা অবস্থায় পড়ে রয়েছে। পরে জানতে পারা যায় যে ওই কৌটাটি ব্লু কার্বঙ্কল রাখা ছিল। রাইডার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করে ঘটনার কথা সকলকে জানিয়ে দেয়। সেই দিনই সন্ধেবেলায় পুলিশ হর্নারকে গ্রেপ্তার করে, যদিও তার ঘর তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি পাথরটি। কাউন্টেসের নিজের ঝি ক্যাথরিন কুসার নিশ্চয়ই সাক্ষী দিতে গিয়ে বলেছেন যে রাইডারের চিৎকার শুনে সে ঘরে ছুটে গিয়ে দেখে যে কাউন্টেসের দেরাজ ভাঙা আর টেবিলের উপর কৌটো খোলা। মোটমাট ক্যাথরিন কুসাক রাইডারের কথায় সায় দেয়। এরপর বি ডিভিশনের ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট হর্নারের গ্রেপ্তারের ব্যাপারে সাক্ষী দিয়ে বলে যে তাকে গ্রেপ্তার করতে গেলে সে প্রচণ্ড বাধা দেয় আর বারবার বলতে থাকে যে তার কোনো দোষ নেই, সে এই ব্যাপারে কিছুই জানে না। হর্নারের বিরুদ্ধে আগে ছিচড়ে চুরির অভিযোগ থাকায় ম্যাজিস্ট্রেট তখনই কোনো সিদ্ধান্ত না জানিয়ে সমস্ত ব্যাপারটা বিচারের জন্য আদালতকে পাঠিয়ে দেয়। ম্যাজিস্ট্রেটের কামরায় হর্নার আগাগোড়াই খুব অস্থির এবং উত্তেজিত ছিল। ম্যাজিস্ট্রেটের রায় শুনে সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে ধরাধরি করে ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে বেরিয়ে নিয়ে যাওয়া হয়। এ তো গেল পুলিশ কোর্টের খবর। খবরের কাগজের পাতাটা পাশে সরিয়ে রেখে হোমস বলল। হোমসের হাবভাব দেখে আমার মনে হলো যে সে যেন বেশ ভাবনায় পড়ে গেছে। এখন যে প্রশ্নটা উত্তর খুঁজে বের করতে হবে সেটা হলো কিভাবে এই পাথরটা চুরি গেল, আর কি করেই বা সেটা টটেনহ্যাম কোর্ট রোডের একটা বাড়ির রান্নাঘরে একটা মরা হাঁসের পেট থেকে বেরোলো। এখন তো দেখতে পাচ্ছ ওয়াটসন যে আমাদের ওই বিশ্লেষণের ব্যাপারটা কত গুরুতর চেহারা নিয়েছে। এখন আর ওই ব্যাপারটা মোটেই নির্দোষ নেই। এই দেখো পাথরটা। পাথরটা পাওয়া গেছে একটা হাঁসের পেট থেকে, আর হাঁসটা হচ্ছে মিস্টার হেনরি বেকারের, মানে সেই লোকটির যার পুরনো ছেঁড়াফাটা টুপিটা আমাদের হাতে এসেছে। আর তার সম্বন্ধে কিছু কিছু কথা আমি তোমাকে বলেছি, এবং যে কথাগুলো তুমি তেমন গ্রাহ্য করনি। এখন আমাদের প্রথম কাজ হলো ওই লোকটিকে খুঁজে বের করা। তারপর আমাদের জানতে হবে যে ওই রহস্যময় ব্যাপারের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা। আর তা করতে হলে প্রথমেই সবচেয়ে সোজা রাস্তাটি আমাদের নেওয়া উচিত। আমরা সব সান্ধ্য খবরের কাগজে বিজ্ঞাপন দেব। যদি বিজ্ঞাপনে কোনো ফল হয় তো অন্য ব্যবস্থা করা যাবে। বিজ্ঞাপনটা কিভাবে ভেবে দেখেছ? আমাকে একটা কাগজ আর পেন্সিল দাও। দাঁড়াও, এইভাবে লিখলে কেমন হয়? গুজ স্ট্রিটের মোড়ে একটা হাঁস আর একটা ফেল্ট টুপি পাওয়া গেছে, মিস্টার হেনরি বেকার। 221 বি বেকার স্ট্রিটে সন্ধে 6:30টার পর নিজে এসে দেখা করলে তার জিনিস ফেরত পাবেন। কি, সব বেশ পরিষ্কার করে গুছিয়ে বলা হয়নি? তা হয়েছে, তবে কথা হচ্ছে এই বিজ্ঞাপন কি তার নজরে পড়বে? দেখো, একজন গরিব লোকের পক্ষে এইভাবে একটা হাঁস ফেলে আসা সোজা ব্যাপার নয়। বেশ বড় রকমের একটা লোকসানই বলা যায়। একে তো দোকানের কাচের শার্সি দৈবাত ভেঙে ফেলে বেচারা ঘাবড়ে যায়, তার উপর আবার পুলিশের পোশাক পরা পিটারসনকে ছুটে আসতে দেখে সে জায়গা থেকে পালানোর কথা ছাড়া আর কিছুই সে ভাবতে পারেনি। আমার মনে হয় যে পরে ওইভাবে হাঁসটা ফেলে আসার জন্য সে নিশ্চয়ই খুব আশপাশ করছে। আর তাছাড়া আমরা তো বিজ্ঞাপনে নাম দিয়ে দিচ্ছি, তাই ও নিজে যদি নাও দেখা করতে যায়, ওর চেনাশোনা কেউ তো দেখতে পেলে নিশ্চয়ই ওকে বিজ্ঞাপনের কথা বলবে। পিটারসন, এই বিজ্ঞাপনটা কোনো বিজ্ঞাপন কোম্পানির মারফত আজই ছাপাবার ব্যবস্থা করো। কোথায় দিতে বলছেন? গ্লোব, স্টার, পলমল, সেন্ট জেমসেস গেজেট, ইভিনিং নিউজ, স্ট্যান্ডার্ড, একো, এগুলোতেও দাও। আর এছাড়া অন্য যেখানে দিতে চাও দিও। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করতে যাচ্ছি। আর ওই পাথরটা? ওটা আমি আমার কাছে রেখে দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা, বিজ্ঞাপন দিয়ে যখন ফিরে আসবে তখন সেই হাঁসটার সাইজের একটা হাঁস কিনে এনো। যে লোকটির হাঁসটা এখন তোমার রান্নাঘরে ডেকচিতে টকবক করে ফুটছে, সে এলে তাকে তো একটা কিছু দিতে হবে।
পিটারসন চলে যাওয়ার পর হোমস সেই পাথরটা আলোর সামনে ধরল। দারুণ জিনিস, দেখছো কেমন চকচক করছে? এটার চারদিক দিয়ে আলো একেবারে ঠিকরে বেরোচ্ছে। বুঝতেই পারছো যত গন্ডগোলের মূল হলো এই পাথরটি। সত্য কথা বলতে কি, দামি পাথর বোধহয় এমনই টোপ যা অপরাধীরা না গিলে পারে না। পৃথিবীতে যতগুলো বিখ্যাত দামি পাথর আছে তাদের প্রতিটার জন্যই কত যে চুরি আর খুন জখম হয়েছে তা বোধহয় বলে শেষ করা যায় না। এই পাথরটার কথাই ধরো না, এর বয়স মাত্র 20 বছর। এটা পাওয়া গিয়েছিল দক্ষিণ চীনের আময় নদীর তীরে। এই পাথরটার বিশেষত্ব হলো যে এটা দেখতে হুবহু কার্বাঙ্কলের মতো, শুধু রংটা চুনির মতো লাল নয়, নীল। এর বয়স কম বটে, কিন্তু এর ইতিহাস বড় সাধারণ নয়। এটির জন্য ইতিমধ্যেই 2জন খুন হয়েছে, একজনকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়, একজন আত্মহত্যা করেছে। আর এটা যে কতবার চুরি গেছে তা বোধহয় বলে শেষ করা যায় না। এত কাণ্ড ঘটে গেছে শুধুমাত্র 40 গ্রেন ওজনের এক টুকরো স্ফটিকায়িত কাঠকয়লার জন্যে। যাকগে, এখন এটাকে ভালো করে তুলে রেখে কাউন্টেসকে একটা চিঠি লিখে সব কথা জানিয়ে দিই। তোমার কি হর্নার লোকটাকে নির্দোষ বলে মনে হয়? আমি বলতে পারছি না। আর ওই হেনরি বেকার লোকটি কি এই ব্যাপারের মধ্যে আছে নাকি? আমার মনে হয় হেনরি বেকার বোধহয় নির্দোষ। আমার বিশ্বাস ওই হাঁসটা যে সোনার চেয়েও দামি এ কথা বোধহয় ও জানতই না। অবশ্য আমার এই ধারণাটা ঠিক না বেঠিক সেটা জানতে পারবো যদি আমার এই বিজ্ঞাপনটা তার নজরে পড়ে। ততক্ষণ তাহলে কিছুই করছো না? না, কিছুই না। তবে আমি এক চক্কর রোগী দেখে আসি। সন্ধ্যে 6টা নাগাদ ফিরে আসবো। ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা না জানতে পারলে ঘুম হবে না। বহুত আচ্ছা, তাহলে রাত্তিরে ডান হাতের কাজটা এখানেই সারবে। আজ বনমুরগি আছে। তবে যেসব কাণ্ড ঘটছে তাতে মিসেস হাডসনকে বলে রাখতে হবে মুরগিটা যেন ভালো করে খুঁজে টুজে দেখে। এক জায়গায় একটু আটকে পড়েছিলাম। যখন বেকার স্ট্রিটে ফিরে এলাম তখন 6:30 বেজে গেছে। সদর দরজার কাছে আসতে দেখলাম লম্বা মতো একজন লোক দাঁড়িয়ে আছে, তার কোটের গলা পর্যন্ত বোতাম আটকানো। আমি তার পিছনে এসে দাঁড়াতেই দরজা খুলে গেল। আমরা দুজনে ঢুকে গেলাম। আমরা সোজা হোমসের ঘরের দিকে এগিয়ে গেলাম। হোমস তার আরামকেদারা ছেড়ে দাঁড়িয়ে উঠে বেশ একগাল হেসে অপরিচিত লোকটির দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই মিস্টার হেনরি বেকার? আগুনের পাশের ওই চেয়ারটায় বসুন। আজকে খুব ঠান্ডা পড়েছে। আপনি দেখছি উপযুক্ত জামাকাপড় পরেননি। আরে আরে ওয়াটসন, তুমিও ঠিক সময়ে এসে পড়েছো দেখছি। আচ্ছা মিস্টার বেকার, এই টুপিটা কি আপনার? হ্যাঁ, এই টুপিটা আমারই বটে। লোকটির শরীর বেশ মজবুত, লম্বা, কাঁধ বেশ চওড়া, মাথাটা প্রকাণ্ড। লোকটির মুখে চোখে বেশ বুদ্ধির ছাপ। ছোচলো কাঁচা পাকা দাড়ি, নাকের ডগা আর গাল দুটো লাল। লক্ষ্য করলাম মাঝে মাঝেই তার হাত দুটো কেঁপে উঠছে। তার গায়ের গলাবন্ধ ফ্রক কোটটা বহু পুরনো। কোটের ভেতর দিয়ে তার হাতের কবজি দেখা যাচ্ছিল। বুঝলাম তার কোটের ভেতরে শার্ট নেই। লোকটি খুব থেমে থেমে আস্তে কথা বলছিল, আর যা বলছিল তাও বেশ ভেবেচিন্তেই বলছিল। কথার ধরন থেকে বোঝা যায় যে সে মোটামুটি শিক্ষিত। তবে এখন যে কোনো কারণেই হোক সে বেশ অসুবিধের মধ্যে আছে। আপনার জিনিসগুলো কদিন হলো আমাদের কাছেই আছে। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো কাগজে বিজ্ঞাপন দেবেন। আপনি কোনো বিজ্ঞাপন দেননি তো? লোকটি মাথা নিচু করে লজ্জিতভাবে হেসে বলল, এখন আর আগেকার মতো পকেটের জোর তো নেই। আর আমার মনে হয়েছিল যে গুন্ডার দল হাঁস আর টুপি নিয়ে ভেগেছে, ওগুলো পাবার আর কোনো আশা নেই ভেবে বিজ্ঞাপন দিয়ে আর মিছিমিছি পয়সা নষ্ট করতে চাইনি। সেটা অবশ্য একটা কথা বটে। ভালো কথা। আমরা কিন্তু হাঁসটা রেঁধে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছেন? লোকটি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। মনে হলো ভেতরে ভেতরে সে খুবই চটেছে। হ্যাঁ, নইলে ওটা খারাপ হয়ে যাচ্ছিল। তবে টেবিলের ওপরে ওই যে হাঁসটা দেখছেন, ওটা বোধহয় আপনার হাঁসটার মতোই হবে। ওটাতে কি আপনার কাজ চলবে?
টেবিলের দিকে তাকিয়ে মিস্টার বেকার বেশ খুশি হয়েই জবাব দিল, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আপনার সেই হাঁসটার পালক পা সবই রাখা আছে। যদি লোকটি হো হো করে হেসে উঠে বলল, ওইগুলো সেই রাতের অ্যাডভেঞ্চারের সাক্ষী হিসেবে খুবই দামি বটে, কিন্তু ওগুলো আর কি কাজে লাগবে জানি না। আপনি অনুমতি দিলে আমি এই চমৎকার গোটা হাঁসটাই নিয়ে যাই। হোমস আমার দিকে আর চোখে একবার তাকিয়ে কাঁধ দুটো অল্প ঝাঁকালো, তারপর লোকটির দিকে তাকিয়ে বলল, তাহলে এই নিন আপনার টুপি আর ওই আপনার হাঁস। ভালো কথা, যদি আপত্তি না থাকে তো এই হাঁসটা কোথায় কিনেছিলেন বলবেন কি? আমি আবার ওই হাঁস মুরগির ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড কিনা। সত্যি কথা বলতে কি, ওরকম নধরকান্তি হাঁস আমি খুব কমই দেখেছি। বলছি, বলে হেনরি বেকার উঠে গিয়ে টেবিলের ওপর থেকে তার জন্য রাখা হাঁসটা তুলে নিয়ে বগল দাবা করল। মিউজিয়ামের কাছে আলফা ইন বলে একটা রেস্টুরেন্ট আছে। আমরা কয়েকজন সেখানে রোজই সন্ধ্যের দিকে জড়ো হই। দিনের বেলাটা অবশ্য আমি মিউজিয়ামেই থাকি। এবছর আলফা ইনের মালিক উইন্ডিগেট গুজ ক্লাব বলে একটা ক্লাব তৈরি করেছিল। উদ্দেশ্য, সপ্তাহে সপ্তাহে কয়েক পেনি করে দিলে ক্রিসমাসের সময় একটা করে হাঁস পাওয়া যাবে। আমি আমার চাঁদা নিয়মিত দিয়ে গেছি। তারপরের ব্যাপার তো সবই আপনার জানা। হোমসকে অনেকবার ধন্যবাদ দিয়ে বেশ ঘটা করে অভিবাদন জানিয়ে হেনরি বেকার চলে গেল। লোকটির রকম সকম দেখে আমার বেজায় হাসি পাচ্ছিল। লোকটি চলে গেলে হোমস বলল, তাহলে হেনরি বেকারের পালার সাঙ্গ হলো। বোঝা গেল আসল ব্যাপারের বিন্দু বিসর্গ কিছুই উনি জানেন না। ওয়াটসন, তোমার কি খিদে পেয়েছে? বললাম, না, কিন্তু কেন বলো তো? তবে চলো একটু ঘুরে আসা যাক। আমাদের হাতে যে সূত্র হঠাৎই এসে পড়েছে তা একবার যাচাই করে দেখে আসি। উত্তম প্রস্তাব। বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড ঠান্ডা। মাফলারে গলা বেশ ভালো করে ঢেকে আমরা ওভারকোটের সব বোতাম আটকে নিলাম। আকাশে তারাগুলো সব চকচক করছে। আকাশে কোথাও এক টুকরো মেঘ নেই। রাস্তায় যেসব লোকজন হাঁটছে তাদের নিঃশ্বাসের শব্দ ঠিক পিস্তলের গুলি ছোড়ার ফটফট শব্দের মতো শোনাচ্ছিল। ফুটপাতে জুতোর খটখট আওয়াজ তুলতে তুলতে আমরা উইম্পল স্ট্রিট ধরে হার্লি স্ট্রিট হয়ে উইগমোর স্ট্রিটে পেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে এসে পৌঁছলাম। 15 মিনিট পর আমরা ব্লুমসবেরি অঞ্চলের আলপাইনের কাছে এসে পড়লাম। যে রাস্তাটা হবর্নের দিকে গেছে তারই কোণে একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে। হোমস দরজা ঠেলে ভেতরে ঢুকে 2 কাপ গরম কফির অর্ডার দিল। হোটেলের মালিকটি যাকে বলে লাল মুখ। তোমার হাঁসের মাংস যেরকম ভালো খেতে তোমার কফিও যদি সেরকম হয় তাহলে তো দারুণ ব্যাপার হবে, হোমস বলল। আলফাইনের মালিক রীতিমতো আশ্চর্য হয়ে বলল, আমার হাঁস মানে? হ্যাঁ, এই তো আধ ঘন্টা আগেই আমি মিস্টার হেনরি বেকারকে বলছিলাম। বেকার তো তোমার গুজ ক্লাবের একজন সভ্য। ও, তাই বলুন, এখন বুঝতে পেরেছি। কিন্তু সে তো আমার হাঁস নয়। তাই নাকি? তবে ওগুলো কার হাঁস? কভেন্ট গার্ডেনের এক দোকানদারের কাছ থেকে আমি 2 ডজন কিনে নিয়েছিলাম। আচ্ছা, ওখানকার কয়েকজন মাংসওয়ালার সঙ্গে আমার জানাশোনা আছে। তা এগুলো কার দোকানের? এগুলো ব্রেকেনরিজের দোকান থেকে নিয়েছিলাম। না, ওকে আমি চিনি না। আচ্ছা, আজ উঠি। তোমার ব্যবসা দিনে দিনে জমে উঠুক, এই কামনা করি। রেস্টুরেন্ট থেকে রাস্তায় বেরিয়ে দেখি বরফের মতো ঠান্ডা কনকনে জোর বাতাস দিচ্ছে। এই বাতাসের হাত থেকে বাঁচবার জন্যে কোটের বোতাম লাগাতে লাগাতে হোমস বলল, চলো এবার তবে ব্রেকেনরিজের সন্ধান করা যাক। বুঝলি ওয়াটসন, যদিও আমরা এটা হাঁসের পিছনে ধাওয়া করেছি, কিন্তু নিছক বুনো হাঁস তাড়া করা নয়। মনে রেখো, এর সঙ্গে একজন লোকের ভাগ্য, তার ভালো মন্দ জড়িয়ে রয়েছে। আমরা যদি এই কথা প্রমাণ করতে না পারি যে সে কোনো দোষ করেনি, তাহলে খুব কম হলেও তার অন্তত 7 বছর জেল হবে। অবশ্য এমনও হতে পারে যে আমাদের অনুসন্ধানের ফলেই তার দোষ প্রমাণ হবে আর তার সাজা হবে। কিন্তু সে যাই হোক, আসল কথা হচ্ছে যে আমাদের হাতে এমন একটা সূত্র, বলতে পারো প্রায়
বরাত জোরেই এসে গেছে, যার খবর পুলিশ পায়নি। তাই এই ব্যাপারের শেষ পর্যন্ত আমাদের দেখতেই হবে। সুতরাং চলো বন্ধু, এখন দক্ষিণ দিকে হাঁটা দিই। আমরা হবার্নি ছাড়িয়ে এন্ডেল স্ট্রিট ধরে চললাম। তারপর বিভিন্ন রাস্তার গোলকধাঁধা পার হয়ে আমরা কভেন্ট গার্ডেনের বাজারে এসে পৌঁছলাম। একটা বড় দোকানের সাইনবোর্ডে বেশ মোটা মোটা হরফে ব্রেকেনরিজের নাম লেখা। ব্রেকেনরিজের মুখটা লম্বাটে, ঘোড়ার মতো, তবে নাক চোখ বেশ ধারালো। আমরা যখন তার দোকানে গিয়ে হাজির হলাম, তখন সে আর তার বাচ্চা মতো এক সহকারী দোকান বন্ধ করার জোগাড় করছিল। গুড ইভিনিং। আজ ঠান্ডাটা বেশ জব্বর পড়েছে, হোমস বলল। কোনো কথা না বলে অল্প মাথা ঝাঁকিয়ে সে আমাদের দিকে তাকিয়ে রইল। দোকানের মাল রাখবার সাদা মার্বেল পাথরের টেবিলটা দেখিয়ে হোমস বলল, সব হাসি বিক্রি হয়ে গেছে দেখছি। কাল সকালে যতগুলো চাই, এমনকি 5-6টা হলেও দিতে পারবো। তাতে আমার কাজ হবে না। তাহলে ওই যে সামনের দোকানটায় আলো জ্বলছে, ওখানে গেলে পাওয়া যেতে পারে। কিন্তু আমাকে যে বিশেষ করে এই দোকান থেকেই নিতে বলেছে। কে বলেছে? আলফা রেস্টুরেন্টের মালিক। বুঝেছি। তাকে আমি ডজন 2 মাল দিয়েছিলাম বটে। হাঁসগুলো দারুণ ছিল। ভালো কথা। ওগুলো কোথাকার হাঁস? হোমসের এই কথায় দোকানদার যেরকম রেগে ঝাঁঝিয়ে উঠল, তাতে তো আমি হতবাক। ঘাড় বেঁকিয়ে হাতের আস্তিন গুটিয়ে দস্তুর মতো রুখে উঠে সে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন শুনি? যা বলবার তা সোজাসুজি বলুন তো। কোনো বাঁকা কথা তো বলিনি। বলছিলাম যে আলফা রেস্টুরেন্টের মালিককে যে হাঁসগুলো পাঠানো হয়েছিল, সেগুলো কোথা থেকে জোগাড় করা হয়েছিল। ও, তাই নাকি? এই কথা? যদি বলি বলবো না, কি করবেন শুনি? এটা এমন কিছু ব্যাপার নয়, না বলতে চাইলে বলো না। তবে এই সাধারণ কথায় হঠাৎ এত রেগে যাবার মতো কি হলো, সেটা বুঝতে পারলাম না। রেগে যাব না? যদি আপনাকেও কেউ এইরকম ভাবে বিরক্ত করতো, তো আপনি রেগে যেতেন না? আরে, ভালো জিনিস ভালো দামে কিনবো, ভালো দামে বিক্রি করব, ব্যাস, ঝামেলা চুকে গেল। তা নয় কোথাকার এক উটকো ফ্যাসাদ। সেই হাঁসগুলো কোথা থেকে গেল, কাকে বিক্রি করেছো, কত করে বিক্রি করেছো, যত সব আউল তাউল প্রশ্ন। লোকগুলো এমন ভাব দেখাচ্ছে যে পৃথিবীতে ওই কটা ছাড়া আর কোনো যেন হাঁসই নেই। দোকানদারের কথায় কোনো আমল না দিয়ে হোমস বলল, যারা ওই হাঁসগুলো নিয়ে তোমাকে বিরক্ত করেছে, তাদের আমি চিনি না। তবে তুমি যদি আমার কথার জবাব না দাও, তো আমাদের বাজিটা আর জেতা হবে না। এই হাঁস মুরগির ব্যাপারে আমি বেশ জোরেই বাজি লড়তে রাজি। আমি একজনের সঙ্গে বাজি রেখেছি যে ওগুলো পাড়াগাঁয়ের হাঁস। তাহলে আপনি বাজিতে হেরেছেন। ওগুলো শহর থেকে জোগাড় করা। অসম্ভব, তা হতেই পারে না। আমি বলছি এগুলো শহরের ফার্ম থেকে কেনা হাঁস। তোমার কথা মানতে পারছি না। আপনি কি মনে করেন হাঁস মুরগির ব্যাপারে আপনি আমার চাইতে বেশি বোঝেন? জানেন আমি ছোটবেলা থেকে এই কাজ করছি। আমি বলছি যে যে হাঁস আলফার ম্যানেজারকে পাঠানো হয়েছিল, তা পাড়াগাঁয়ের নয়, শহরের ফার্মে বড় করা। বাজে কথা বলো না। বাজে কথা? বেশ, আপনি আমার সঙ্গে বাজি লড়বেন? সে তুমি বোঝো। তোমার পয়সা তুমি লোকসান করবে কিনা। তবে আমি যে ঠিক বলছি সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ধরো এক সভরেন বাজি। তাতে আর কিছু না হোক, এই শিক্ষা পাবে যে বাজে তর্ক করতে নেই। হোমসের কথায় দোকানদার বেশ একটু আত্মপ্রসাদে হাসি হাসলো। তারপর তার সহকারীকে বলল, বিল, আমাদের খাতাটা নিয়ে এসো তো। বিল ছোকরা একটা ছোট নোটবই আর বড় একটা লেজার খাতা এনে টেবিলের উপর আলোর সামনে রাখলো। এইবার সব জানতো মশাই, হোমসের দিকে তাকিয়ে দোকানদার বলল, এই ছোট খাতাটা দেখুন। হ্যাঁ, তো কি হলো?
আমি যাদের কাছ থেকে মাল কিনি তাদের নাম এই খাতাতে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই পাতায় পাড়াগার যেসব লোকেরা কাছ থেকে মাল কেনা হয় তাদের নাম লেখা আছে, আর নামের পাশে যে সংখ্যাটা লেখা রয়েছে সেটা হচ্ছে লেজার খাতার পাতার নম্বর। সেখানে কেনাবেচার সব হিসেব লেখা আছে। আর ওই পাতায় লাল কালিতে লেখা নাম, সেগুলো আমার সব শহরে পোল্ট্রি ফার্মের মালিকের নামের তালিকা। এবার এই 3 নম্বরের নামটা চেঁচিয়ে পড়ুন শুনি। মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, 249। হোমস চেঁচিয়ে পড়ল। ঠিক। এবার লেজার খাতার 249 পাতাটা খুলে দেখুন। হোমস 249 পৃষ্ঠা খুলল। ওই তো লেখা রয়েছে মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, ডিম হাঁস মুরগি যোগানদার। বেশ, নিচে ওটা কি লেখা রয়েছে যেন? 22 ডিসেম্বর, 24টা হাঁস, প্রতিটা 7 শিলিং 6 পেন্স করে। ঠিক তো? তো এবার কি হলো? তলায় ওটা কি লেখা রয়েছে? আলফার মালিক মিস্টার উইনকেটকে প্রতিটি 12 শিলিং দরে বিক্রি করা হলো। তাহলে সবজনতা মশাই এবার কি বলেছেন? দেখে মনে হলো যে হোমস সত্যি খুব দুঃখিত হয়েছে। তারপর অত্যন্ত বেজার মুখ করে একটা সভরেন পকেট থেকে বের করে টেবিলের উপর ফেলে দোকান দিয়ে বেরিয়ে গেল। তার হালচাল দেখে মনে হলো সমস্ত ব্যাপারটায় সে এতই বিরক্ত হয়েছে যে এই বিষয়ে আর কোনো কথাই বলতে চায় না। দোকান থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে গটগট করে খানিকটা হেঁটে গিয়ে একটা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ালো। তারপর হাসতে লাগলো। হাসতে হাসতে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। যখনই ওই রকম গোঁফ দাড়িওয়ালা লোকের পকেট থেকে মাল মলাটের বই উকিয়ে দিতে দেখবে, তখনই তুমি নিশ্চিতভাবে জানবে যে সহজেই তাকে বাজি ধরাতে পারবে। আমি যদি ওকে 100 পাউন্ড দিতাম তাহলেও এত খবর আমাকে দিত না। ওই বাজি খেলে 1 সভরেন জেতার আনন্দে ও গড় গড় করে সব কথা বলে ফেলল। বুঝলে ওয়াটসন, মনে হচ্ছে যে সমস্যার সমাধান প্রায় হাতের মুঠোয় এসে পড়েছে। এখন কথা হচ্ছে যে মিসেস ওকশটের সঙ্গে আজ রাত্রেই দেখা করব না কাল সকালে দেখা করব। যতটুকু বুঝতে পারছি আমরা ছাড়াও আরো কোনো কোনো লোক ওই হাঁস সম্বন্ধে খোঁজখবর নিতে শুরু করেছে। একটা প্রচন্ড গোলমালে হোমসের কথা চাপা পড়ে গেল। আমরা যে দোকানটা থেকে একটু আগেই বেরিয়ে এসেছি সেইখান থেকেই গোলমালটা আসছে। ভালো করে নজর করতে দেখলাম যে দোকানের দরজার গোড়ায় এক ছুঁচোমুখো লোক ভিজে বেড়ালের মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ঘুষি বাগিয়ে ব্রেকেনরিজ তার সামনে খুব চোটপাট করছে। ব্রেকেনরিজের গলা শুনতে পেলাম। তোমরা তোমাদের ওই হাঁস নিয়ে গোল্লায় যাও, জাহান্নামে যাও। আমি তোমাদের কিছু জানি না, এই শেষবারের মতো বলে দিচ্ছি। আর যদি ওই হাঁসের কথা আমার কাছে তোলো তো তোমাদের পেছনে কুকুর লেলিয়ে দেবো। যাও, মিসেস ওকশটকে ডেকে নিয়ে এসো। যা বলবার আমি তাকেই বলবো। তোমাকে বলবো কেন? আমি কি হাঁসগুলো তোমার কাছ থেকে কিনেছিলাম? সেই ভিজে বেড়াল লোকটা প্রায় কাঁদো কাঁদো ভাবে বলল, না না, তা নয়। তবে কিনা ওই হাঁসগুলোর মধ্যে একটা আমার ছিল। মিসেস ওকশটের সঙ্গে বোঝাপড়া করো। মিসেস ওকশটই তো তোমার সঙ্গে দেখা করতে বললেন। মিসেস ওকশট কেন, প্রুশিয়ার রাজা বললেও ভারী আমার বয়ে গেল। এ নিয়ে আমি ঢের ব্যতিব্যস্ত হয়েছি। আমি বলছি এ ব্যাপারে কোনো কিছু আমি জানি না। যাও, এখন এখান থেকে ভাগো। ব্রোকেনরিজ তার দিকে তেড়ে আসতেই লোকটা পিঠ টান দিল। যাক, শেষ পর্যন্ত ব্রিক্সটন রোড পর্যন্ত যাবার দরকার নাও হতে পারে। চলো একটু এগিয়ে দেখা যাক ওই লোকটার কাছে কোনো খবর পাওয়া যায় কিনা। হোমস চুপি চুপি আমাকে বলল। রাস্তায় কিছু বেকার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করছিল। তাদের পাশ কাটিয়ে হোমস তাড়াতাড়ি পা চালালো। একটু পরেই হোমস পেছন থেকে তার জামা ধরে আস্তে টানলো। অসম্ভব রকম চমকে গিয়ে ফিরে তাকালো সে। রাস্তার আলোয় দেখলাম তার মুখ ভয়ে একদম সাদা। সে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, কে আপনি, কি চান? হোমস খুব মিষ্টি করে বলল, মাফ করবেন, একটু আগে ওই দোকানদারের সঙ্গে আপনার যে কথা হচ্ছিল তা আমার কানে এসেছে। আমার মনে হয় এ ব্যাপারে আমি হয়তো আপনাকে কিছু সাহায্য করতে পারি। লোকটা তাতে আরো ঘাবড়ে গিয়ে বলল,
আপনি? কে আপনি? এ ব্যাপারে আপনি কি জানেন? হোমস আবারও মিষ্টি করে বলল, আমার নাম শার্লক হোমস। অন্যেরা যা জানে না সেই সব খবর জানাই আমার পেশা। কিন্তু এ ব্যাপারে কোনো কিছু তো আপনার জানবার কথা নয়। ভুল বুঝবেন না, এই ব্যাপারের আগাগোড়া সবই আমার জানা। যে হাঁসগুলো ব্রিক্সটন রোডের মিসেস ওকশট ব্রেকেনরিজকে বিক্রি করেছিল, যেগুলো ব্রেকেনরিজ আবার আলফা রেস্টুরেন্টের মালিককে বিক্রি করেছিল, আবার সেগুলো তার ক্লাবের মেম্বারদের মধ্যে বিলি করেছিল, যাদের মধ্যে একজন হলো মিস্টার হেনরি বেকার, সেই হাঁসগুলোর হদিস আপনি জানতে চাইছেন, তাই নয়? আহ হ্যাঁ, আমি মনে মনে বোধহয় আপনাকেই খুঁজছিলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে এই ব্যাপারটা আমার পক্ষে কি ভীষণ জরুরি, জীবন মরণ সমস্যাও বলতে পারেন। একটা ভাড়া গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। শার্লক হোমস গাড়িটাকে ডাকলো। তাহলে চলুন, কোথাও একটু আরাম করে বসে সমস্ত ব্যাপারটা আলোচনা করা যাক। এই দারুণ ঠান্ডায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় না। তবে সবার আগে আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। একটু থতমত খেয়ে লোকটি বলল, আমার নাম জন রবিনসন। শার্লক হোমস একটু হেসে বলল, না না, আপনার আসল নামটা বলুন। যিনি নিজের আসল পরিচয় গোপন রাখতে চান তার সঙ্গে কাজ করে সুখ নেই। লোকটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমার নাম জেমস রাইডার। ভালো ভালো, হোটেল কসমোপলিটনের একজন কর্মচারী। আচ্ছা, চলুন এখন গাড়িতে ওঠা যাক। আপনি যা যা জানতে চান আমার মনে হয় সেসব খবরই আমি দিতে পারবো। রাইডার একবার আমার আর একবার হোমসের মুখের দিকে তাকাতে লাগলো। তার মুখ দেখে আমার মনে হলো যে তার মনে ভয় আর লোভের একটা টানাপোড়েন চলছে। সে বুঝে উঠতে পারছিল না আমাদের সঙ্গে এলে তার লাভ হবে না ক্ষতি হবে। দোনোমনা করতে করতে সে গাড়িতে চড়ে বসলো। আধ ঘন্টার মধ্যেই আমরা বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম। গাড়িতে আর বিশেষ কোনো কথাবার্তা হলো না, তবে আমাদের সঙ্গীটি যেরকম অস্থিরভাবে তার হাত খোলা বন্ধ করছিল আর ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, তাতে বোঝা যাচ্ছিল যে সে মনে মনে ভয়ানক রকম উদ্বিগ্ন। ঘরে পা দিয়ে হোমস বেশ খুশি হয়ে বলল, আহ, বাইরের হাড় কাঁপানো ঠান্ডার পর ঘরের এই আগুন ভীষণ আরামদায়ক লাগছে। মিস্টার রাইডার, আপনি দেখছি ঠান্ডায় খুবই কাবু হয়ে পড়েছেন। এই বেতের চেয়ারটাই ভালো করে বসুন। রাস্তার জুতোটা বদলে আসি, তারপর কথাবার্তা হবে। প্রায় সঙ্গে সঙ্গে ঘুরে এসে হোমস বলল, বেশ, আপনি জানতে চাইছেন যে সেই হাঁসগুলো কোথায় গেল, তাই না? হ্যাঁ। না, আমার মনে হয় হাঁসগুলোর সম্বন্ধে নয়, আপনি জানতে চাইছেন বিশেষ একটি হাঁসের কি হলো। আর সেই হাঁসটার শুধু লেজের দিকে একটা কালো ডোরা ছাড়া সবটাই সাদা, তাই তো? রাইডার যেন উত্তেজনায় ফেটে পড়বে বলে আমার মনে হলো। আপনি আপনি জানেন সে হাঁসটা কোথায়? সেটা এখানে এসেছিল। এখানে? হ্যাঁ। আর দেখা গেল সেটা একটা অসাধারণ হাঁস। সুতরাং ওই হাঁসটার সম্বন্ধে আপনার যে কৌতূহল থাকবে তাতে আমি মোটেই আশ্চর্য হইনি। আর জানেন, সেই মরা হাঁসটা একটা ডিম পেড়েছিল। একটা খুব সুন্দর চকচকে নীল রঙের ডিম। ওটা আমি আমার মিউজিয়ামে রেখে দিয়েছি। রাইডার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে টলে পড়ে যেত, দেওয়াল ধরে ফেলে কোনো রকমের সামলে গেল। হোমস একটা লোহার হাত বাক্স খুলল, বাক্স থেকে নীলকান্ত মণিটা বের করে তার হাতে রাখল। সেটা খুব উজ্জ্বল তারার মতো চকচক করছিল। খুবই শুকনো মুখ করে রাইডার পাথরটার দিকে চেয়ে রইল। তার চোখের পাতা নড়ছিল না। সে ঠিক বুঝতে পারছিল না যে পাথরটা তার নিজের সম্পত্তি বলে দাবি করা ঠিক হবে কিনা। খুব ঠান্ডা ভাবে হোমস বলল, রাইডার, তোমার খেল খতম। না, না, চুপ করে দাঁড়াও, না হলে পেছনের আগুনে পড়ে যাবে। ওয়াটসন, ওকে ধরে এনে চেয়ারে বসিয়ে দাও তো।
এ ধরনের চুরি করতে গেলে যে ধরনের কড়া ধাতের লোক হওয়া দরকার, এ মোটেই সে জাতের নয়। একে একটু ব্র্যান্ডি খাইয়ে দাও। হ্যাঁ, এবার একে মানুষের মতো দেখাচ্ছে। আমারও মনে হয়েছিল লোকটা হয়তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েই যাবে। এখন ব্র্যান্ডি খেয়ে মনে হলো যেন একটু চাঙ্গা বোধ করছে। সে হোমসের দিকে কাতরভাবে চেয়ে রইল। ব্যাপারটা কিভাবে ঘটেছে তার মোটামুটি একটা হদিস আমি পেয়েছি। তোমার কাছে নতুন করে জানবার কিছু আমার নেই, তবে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে সেই জন্যে সবটা তোমার কাছে ঝালিয়ে নিলে ক্ষতি নেই। রাইডার, তুমি নিশ্চয়ই কাউন্টসের এই নীলকান্ত মণির খবর আগে থেকে জানতে? ক্যাথরিন কুসাক আমাকে এই পাথরটার কথা বলে। গলা দিয়ে একটা ঘড় ঘড় আওয়াজ করতে করতে রাইডার বলল। আচ্ছা, কাউন্টসের সেই কাজের মেয়েটি? হঠাৎ বড়লোক হয়ে যাবার লোভ তোমার চেয়ে ঢের উঁচু দরের মানুষই সামলাতে পারে না। তুমি তো কোন ছাড়। কিন্তু বড়লোক হবার জন্যে যে রাস্তাটা ধরেছো সেটা ভালো নয়, নোংরা রাস্তা। তুমি মোটেই গোবেচারী নও। মাথাটি তোমার প্যাজেমোতে ভর্তি। তুমি নিশ্চয়ই জানতে যে হর্নার লোকটি আগে একবার চুরি করে ধরা পড়েছিল। তাই তুমি ভেবেচিন্তে ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিলে যে দোষটা যাতে করে সহজে ওরই ঘাড়ে পড়ে। তাই তুমি নিজে অথবা তুমি আর তোমার শাগরেদ কুৎসক মিলে কাউন্টেসের ঘরে সামান্য ভাঙাচোরা করে রেখেছিলে, আর তুমি হর্নারকে খবর পাঠাবার ব্যবস্থা করেছিলে। সেরে চলে গেলে তোমরা ঘরের দেরাজ ভেঙে পাথরটা চুরি করে হই হট্টগোল শুরু করে দাও, আর তার ফলে হর্নার শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। আর যখন তুমি হোমসকে কথা শেষ করতে না দিয়ে রাইডার শটান ঘরের কার্পেটের উপর শুয়ে পড়ে তার পা জাপটে ধরল। দয়া করুন, আমার বুড়ো বাপ মার কথা ভাবুন। এ কথা শুনলে দুঃখে তারা মারাই যাবে। আমি এর আগে কখনো কোনো অন্যায় করিনি, ভগবানের দিব্যি বলছি। আর আমি কখনো এরকম কাজ করব না। আমি দিব্যি করছি। আমি বাইবেল ছুঁয়ে শপথ করছি। আমাকে রক্ষা করুন। এটা যেন কোর্ট কাছারি পর্যন্ত না গড়ায়। হোমস কঠিনভাবে বলল, চেয়ারে উঠে বসো। এখন তো খুব নাকি কান্না কাঁদছ। যখন হর্নারকে মিথ্যে চুরির অপরাধে জড়িয়েছিলে তখন তো ভাবনি যে কি জঘন্য অন্যায় করতে যাচ্ছ। একজন নির্দোষ লোককে মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে জেলে দেবার ব্যবস্থা করছিলে। মিস্টার হোমস, আমি এই দেশ ছেড়ে পালাবো। তাহলে হর্নারের বিরুদ্ধে কোনো হুম যাক, সে কথা পরে ভাবা যাবে। এখন তার পরের ঘটনাগুলো বলো দেখি। কিভাবে ওই পাথরটা হাঁসের পেটে গেল, আর কি করেই বা ওই হাঁসটা খোলা বাজারে বিক্রি হয়ে গেল? সত্যি বলবে। যদি আমার মনে হয় যে তুমি সত্যি কথা বলছো, তাহলেই আমি বিবেচনা করে দেখব তোমাকে বাঁচানো উচিত কিনা। রাইডার জিভ দিয়ে ঠোঁট চাটতে লাগলো। যা যা ঘটেছিল সব কথাই আমি আপনাকে খুলে বলছি। অর্নারকে তো পুলিশে ধরে নিয়ে গেল। আমার তখন চিন্তা হলো কোথায় পাথরটাকে রাখা যায়। আমি বুঝতে পারছিলাম না পুলিশ আমার ঘর তল্লাশি করতে আসবে কিনা, বা কখন আসবে। হোটেলে এমন কোনো জায়গা নেই যেখানে পাথরটা লুকিয়ে রাখা যায়। তখন আমি একটা কাজের ছুতো করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। সোজা গেলাম আমার বোনের বাড়ি। আমার বোন ওকশটকে বিয়ে করে ব্রিক্সটন রোডের একটা বাড়িতে থাকে। সেখানে তারা হাঁস মুরগির ব্যবসা করে। আমি যখন বোনের বাড়ি যাচ্ছিলাম তখন রাস্তার সব লোককেই আমার গোয়েন্দা পুলিশ বলে মনে হচ্ছিল। আর এও মনে হচ্ছিল যে তারা সকলেই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। সেদিনের সেই প্রচণ্ড ঠান্ডার রাত্রেও আমার কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছিল। আমাকে দেখে বোন তো অবাক। কি ব্যাপার, তোমার শরীর খারাপ হয়েছে নাকি? তোমার চোখ মুখ বসে গেছে, তুমি ঘামছো। আমি তাকে বললাম যে হোটেলে একটা চুরি হয়ে গেছে, মনটা তাই ভালো নেই। তারপর তার বাড়ির পেছনের দিকে উঠোনে বসে পাইপ টানতে টানতে ভাবলাম কি করা যায়। মোর্সলি বলে আমার এক বন্ধু আছে, দুষ্টু লোকের খপ্পরে পড়ে জেল টেল খেটেছে। সম্প্রতি সে পেন্টনভিল থেকে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে ছাড়া পেয়েছে। একবার কথায় কথায় সে আমাকে বলেছিল যে মাল বিক্রি করার বা পাচার করার সব ঘাতঘোট তার জানা আছে। আমি জানতাম যে সে আমাকে সাহায্য করবে। আমি তার এমন দু একটা গোপন খবর জানি যা পুলিশের জানা নেই।
তাই ঠিক করলাম কিলবার্নে গিয়ে ওর সঙ্গে দেখা করব। ও ঠিক বাতলে দেবে কিভাবে ওই পাথরটাকে বিক্রি করা যায়। কিন্তু কথা হচ্ছে ওই পাথরটা ওর কাছে নিয়ে যায় কি করে? যে কোনো সময়ে পুলিশ আমার খোঁজ করতে পারে, আর তখন আমাকে তল্লাশি করলে চোরাই মাল সমেত ধরা পড়ব। আমি উঠোনের যে জায়গায় ছিলাম সেইখানে একপাল হাঁস ঘোরাঘুরি করছিল। হঠাৎ আমার মাথায় ঝাঁ করে একটা বুদ্ধি খেলে গেল। পাথরটা লুকিয়ে রাখবার এমন একটা উপায় বের করলাম যা কোনো গোয়েন্দা পুলিশের সাধ্য নেই যে খুঁজে বের করবে। কয়েক সপ্তাহ আগে আমার বোন আমাকে বলেছিল যে ক্রিসমাসের সময় বড়দিনের উপহার হিসেবে আমি তার যে কোনো একটা হাঁস পছন্দ করে নেব, আর হাঁসটার মধ্যে পাথরটা পুরে কিলবার্ন চলে যাব। উঠোনের একদিকে একটা চালাঘর, আমি একটা বড়সড় হাঁসকে তাড়িয়ে তাড়িয়ে ওই চালাঘরের মধ্যে নিয়ে গেলাম। হাঁসটা একেবারে দুধের মতো সাদা, শুধু লেজের কাছটায় একটা কালো ডোরাকাটা দাগ। আমি হাঁসটাকে জাপটে ধরলাম, তারপর সেটার ঠোঁট দুটো জোর করে ফাঁক করে গলার মধ্যে পাথরটা ঢুকিয়ে দিলাম। হাঁসটা কোক করে একটা ঢোক গিলল। বুঝতে পারলাম যে পাথরটা গলা দিয়ে নেমে গেল। হাঁসটা আমার হাত থেকে পালাবার জন্য ছটফট করতে লাগলো। এমন সময় আমার বোন বেরিয়ে এলো। হাঁসটাকে তুমি কি করছো, জেমস? আমি বললাম, কিছু নয়। তুমি তো বড়দিনের সময় আমাকে একটা হাঁস দেবে বলেছিলে, তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। ও, তাই বলো। সে তো আমরা ঠিক করেই রেখেছি। আমরা সেটার নাম দিয়েছি জেমসের হাঁস। ওই তো, ওই দিকে যে বড় হাঁসটা দেখছো, ওইটা তোমার জন্য রাখা আছে। ওই জাতের হাঁস 26টা আছে। একটা তোমার জন্যে, একটা আমাদের জন্যে, বাকি 24টা বিক্রির জন্যে। ম্যাগি, যদি তোমার আপত্তি না থাকে তো এইমাত্র যে সাদা হাঁসটা ধরেছিলাম সেইটে নেব। কিন্তু ওটার চাইতে আমরা যে হাঁসটা ঠিক করে রেখেছি সেটা অনেক বড়। ওটাকে খাইয়ে দিয়ে মোটাসোটা করেছি। তা হোক গে, আমি ওইটাই নেব, আর আজই নেব। সে তোমার ইচ্ছে। বুঝলাম আমার বোন দুঃখ পেয়েছে। কোনটা নেবে বলেছ? ওই যে লেজের কাছে কালো ডোরাকাটা সাদা হাঁসটা, ওই যে মাঝখানে রয়েছে, ওইটা নেব। ঠিক আছে, ওটাকে মেরে নিয়ে যাও। আমি আর একটুও দেরি না করে হাঁসটাকে মেরে বোনের বাড়ি থেকেই কিলবার্ন চলে গেলাম। আমার চালাকির কথা শুনে আমার বন্ধু তো হেসেই অস্থির। তারপর আমরা দুজনে মিলে হাঁসটার পেট চিরে ফেললাম। তারপর আমার তো চোখ কপালে উঠে গেল। পেটের মধ্যে কেন হাঁসটার শরীরের কোথাও কোনো পাথর নেই। বুঝলাম সাংঘাতিক রকমের একটা ভুল হয়েছে। হাঁসটাকে ওইখানে ওই অবস্থায় ফেলে রেখে আমি আবার ছুটতে ছুটতে বোনের বাড়িতে গেলাম। বাড়ির পেছনে উঠোনের যে জায়গায় ওই হাঁসের খাঁচাটা ছিল সেখানে গিয়ে দেখি খাঁচা খালি, একটা হাঁসও নেই। ম্যাগি, ওই হাঁসগুলো গেল কোথায়? দোকানদার কিনে নিয়ে গেছে। কোন দোকানদার? কভেন্ট গার্ডেনের ব্রেকেনরিজ। আচ্ছা ম্যাগি, তোমার আরো একটা লেজ কালো ডোরাকাটা হাঁস ছিল কি? মানে আমি যেরকম হাঁস নিয়েছি সেরকম হাঁস কি আর ছিল? হ্যাঁ জেমস, ওই রকম হাঁস একজোড়া ছিল। ও দুটোকে আলাদা আমি নিজেও করতে পারতাম না। ম্যাগির কথায় সব ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম গন্ডগোলটা কোথায় হয়েছে। আর সময় নষ্ট না করে আমি সেখান থেকে সোজা ব্রেকেনরিজের দোকানে গেলাম। তার সঙ্গে কথা বলে জানলাম যে সব হাঁস বিক্রি করে দিয়েছে, কিন্তু কাকে বিক্রি করেছে সে কিছুতেই বলল না। আপনারা তো শুনতেই পেলেন একটু আগে ব্রেকেনরিজ কি বলল। এদিকে আমার বোনের ধারণা হয়েছে যে আমার মাথার গোলমাল হয়েছে। আমার নিজেরই এক সময় মনে হয় আমি বোধহয় পাগল হয়ে যাব। আমি ভাবছি আমার কি হলো, আমি চোর বনে গেলাম, অথচ মজা হচ্ছে এই যে যে জিনিসটার জন্য আমি চোর হয়ে গেলাম সেই জিনিসটাই আমার হাতে এলো না। অদৃষ্ট। রাইডার কেটে ফেললো। আমরা কেউ কোনো রকম কথা বললাম না। শুধু হোমস টেবিলের ওপর আঙুল দিয়ে টকটক করে শব্দ করতে লাগলো। কিছুক্ষণ পরে হোমস ঘরের দরজা খুলে রাইডারকে বলল, বেরিয়ে যাও। কি? কি বললেন? ভগবান আপনার ভালো করবেন। একটি কথা নয়, বেরিয়ে যাও। আর কোনো কথা বলবার দরকার হলো না। রাইডার এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বসেই আমরা শুনতে পেলাম সে সিঁড়ি দিয়ে দুর্দার শব্দ করে নেমে গেল। পাইপে আগুন ধরাতে ধরাতে হোমস বলল, ওয়াটসন, পুলিশ তাদের কাজের গাফলতি দেখিয়ে দেবার দায়িত্ব আমাকে দেয়নি।
আর তাছাড়া হর্নারের শাস্তি হবার কোনো আশঙ্কাই নেই। রাইডার গা ঢাকা দিলেই হর্নারের বিরুদ্ধে কোনো অভিযোগ টিকবে না। হয়তো কাজটা ঠিক আইনসঙ্গত হলো না, তবে লোকটাকে বাঁচানো গেল। ও আর কখনো এমন কাজ করবে না। এখন ওকে জেলে পাঠালে ও একটা খারাপ ধরনের অপরাধী হয়ে যেত। তাছাড়া ক্রিসমাস হলো ক্ষমার সময়। বরাত জোরে আমাদের দরজায় একটা সমস্যা এসে গিয়েছিল, সেটা সমাধান করতে পেরেই আমরা খুশি। এখন চলো অন্য এক রহস্যের সমাধান করা যাক। সেখানেও অবশ্য প্রধান চরিত্র হলো একটা বনমুরগি।